অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সিনেটর পিটার্স বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র বলছে যে সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে আমেরিকার গোয়েন্দা প্রধান, মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম। যখন এবার বাংলাদেশ বিষয়ে এক অন্যরকম মন্তব্য করলো ভারতের নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ড। তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে নাকি যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, পাশাপাশি বাংলাদেশে উপযুক্ত জবাব দিয়েছেন। উপযুক্ত জবাব দিলেও আমেরিকা বাংলাদেশ নিয়ে যে উদ্বিগ্ন বা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা রয়েছে সেটা তুলসী গাবার্ডের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এবং তুলসী গাবার্ড আমরা জানি তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি। তো তুলসী গাবার্ডের এই বক্তব্য বাংলাদেশের ভিতরে কতটা প্রভাব ফেলবে? প্রিয় দর্শক, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ডক্টর ইউনূস হয়তো আর ক্ষমতায় থাকতে পারবে না। চলুন আমরা এই নিয়ে দুইটা আলোচনা শুনবো। তথ্য উপস্থাপন করব এই আলোচনায়। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি, এর গতি প্রকৃতি, বর্তমান সময়কে নিয়ে বিশ্লেষণ করার জন্য সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নানা ধরনের চেষ্টা বা তৎপরতা চলছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দুজন মার্কিন কর্মকর্তা বাংলাদেশকে নিয়ে অকল্পনীয় তৎপরতা শুরু করেছেন। ইতিমধ্যে মানে আজকে কিছুক্ষণ আগে 2 দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। কূটনৈতিক সূত্রে জানা গেছে যে ঢাকা সফরকালে সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সিনেটর পিটার্স বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র বলছে যে সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ককে কোন দিকে নিয়ে যেতে পারে সেটি নিয়ে মূলত আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রিরও প্রস্তাব দিতে পারেন পিটার্স। প্রিয় দর্শক, 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সফর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন। এখন 2 দিন আগেই আপনারা জানেন যে 4 দিনের সফর শেষ করে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বাংলাদেশ ছেড়েছেন। বাংলাদেশ সফরকালে তিনি স্বপ্ন এবং সম্ভাবনার নানা ধরনের উদ্যোগ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম চলছে সেই সংস্কার কার্যক্রমে পূর্ণ মাত্রায় সহযোগিতা দেবেন বলেও প্রত্যাশা বা প্রতিশ্রুতি দিয়েছেন। এরকম প্রেক্ষাপটে মার্কিন সিনেটর পিটার্স তিনি সফর করছেন বাংলাদেশে। আপনারা জানেন যে 28শে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হওয়ার কথা রয়েছে। তো এই শি জিনপিং এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক, ভূ রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক অগ্রগতির নানা বিষয়ে খোলামেলা আলোচনা হবে। পাশাপাশি চুক্তিও হতে পারে বেশ কয়েকটি। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে মার্কিন সিনেটর বাংলাদেশ সফর করলেন, এর মূল কারণ কি? আসলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোন কোন রাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করে এবং সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি? আমরা যদি গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স যেটা রয়েছে সেই তথ্যের দিকে তাকাই তাহলে দেখব যে 2024 সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম ছিল বা আছে এখনো। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিবেচনায় একটা তালিকা বা ইন্ডেক্স প্রণয়ন করে। এতে 145টি দেশকে সামনে রাখা হয়। প্রিয় দর্শক, এই প্রতিষ্ঠানের তথ্য মতে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম আর 24 হলো 37তম। মানে গত 1 বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। গত সরকারের আমলে 2023 এবং 24 অর্থ বছরের বাজেট অধিবেশন চলাকালে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল। সেখানে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল সেই সময়। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই
সশস্ত্র বাহিনীর অস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং পশ্চিমা দেশের কয়েকটি পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ তালিকায় যুক্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি এই ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য সামনে রাখি তাহলে দেখব যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল 28তম। 145টা দেশের মধ্যে 28তম। এটা একেবারে ফেলে দেওয়ার নয়। এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কি কি অস্ত্র রয়েছে? আমরা জানি যে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সাবমেরিন, ফাইটার বিমান, ড্রোন, এইসব অস্ত্রের অধিকাংশই হচ্ছে চীন থেকে আমদানি করা। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল অবস্থায় রয়েছে। বাংলাদেশ তার বিভিন্ন মাত্রিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভারতকে পাশ কাটিয়েই এখন এগিয়ে যাবার চেষ্টা করছে। ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উষ্ণতার দিকে গেছে। চীন বাংলাদেশকে অপার সহযোগিতার হাত বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছে। এই পরিপ্রেক্ষিতেই 26শে মার্চ মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন। চীন সফরের দিকে তাকিয়ে আছে গোটা দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত। এই সফরের মধ্য দিয়ে মোহাম্মদ ইউনূস এবং শি জিনপিং এর মধ্যে কি কি সমঝোতা হয়, কি কি চুক্তি হয়, সেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আপনারা জানেন যে মিয়ানমারে এই মুহূর্তে উত্তেজনা চলছে। বার্মা অ্যাক্টের মাধ্যমে মিয়ানমারের প্রতি একটা বিশেষ নজর রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ তো বটেই। সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে এই মাস খুব গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের জন্য। এইরকম মুহূর্তে মার্কিন সিনেটর বাংলাদেশে এসে মূলত চীনের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনা বেচার যে একটি চুক্তি বা একটি অবস্থান, সেখানে ভারসাম্য তৈরি করতে চাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা দিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র, সেটিও জানাতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোন পথে যাবে? বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি উষ্ণতায় নিয়ে যাবে, নাকি এই সম্পর্ক শীতলতায় চলে যাবে? আপনারা জানেন যে রিপাবলিকান সরকারের প্রতিনিধিত্ব করছেন ডোনাল্ড ট্রাম্প, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সখ্যতা বা সম্পর্ক শক্তপোক্ত ছিল ডেমোক্রেটদের। এখন রিপাবলিকরা ক্ষমতায় আসার পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে ইউনূসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে। কিন্তু এখানে ইলন মাস্ক একটা সৌভাগ্যের প্রতীক হিসেবে ইউনূসের সামনে হাজির হয়েছেন। মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের কারণে এখন আমরা জানি যে বিশ্বে জনপ্রিয় ইন্টারনেট সেবা স্টারলিংকও বাংলাদেশে আসছে। ফলে যে আশঙ্কা করা হয়েছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ অবস্থায় যাবে, সেটি যায়নি, বরং নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে। এই যে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, সেই সুযোগে এখন মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে। সেই জন্যেই গ্যারি চার্লস পিটার তিনি এসেছেন। এই পিটার্সের সঙ্গে বাংলাদেশের কূটনীতিকরা কিভাবে ডিল করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চীন এখন মোটা দাগে বড় আকারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যে অস্ত্র সরবরাহ করছে গত 16 বছরে আওয়ামী লীগ শাসনে, সেখানে খুব একটা ভাগ বসাতে পারেনি ভারত। কারণ অনেক ক্ষেত্রেই ভারতের অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর জন্য হয়তো প্রয়োজনীয় নয়। সেক্ষেত্রে চীনই একমাত্র বা নির্ভরযোগ্য রাষ্ট্র। আর মাঝখানে আমরা দেখেছি যে 17, 18, 19 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দুতিয়ালির কারণে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন কিনেছে। তার মানে এখন পশ্চিমা বিশ্বের এই মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সঙ্গে অস্ত্র সহায়তার একটি সমঝোতা করতে পারে, তাহলে তাদের জন্য এটা হবে নতুন একটা দিগন্তের পথে হাঁটা। প্রিয় দর্শক, এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রজ্ঞা এবং দূরদর্শিতার সঙ্গে যদি বিষয়গুলোকে নিয়ে সামনে এগোতে না পারেন, তাহলে একটা ভারসাম্যহীনতা তৈরি হবে। সেক্ষেত্রে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো দেশকেই একটা ভারসাম্যপূর্ণ অবস্থার মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নীতি তৈরি করতে হবে এই অন্তর্বর্তী সরকারের। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সফরের মধ্য দিয়ে হয়তো নতুন আমরা আরো অনেক কিছু জানতে পারবো। প্রিয় দর্শক, দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা আরো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি ভারত সফর করেছেন। ভারত সফরের সময়
এনডিটিভি ওয়ার্ল্ডকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পর্শকাতর অনেকগুলো বিষয়ের কথা বলেছেন। যেমন বলেছেন যে বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করার দিকে দৃষ্টি রয়েছে ট্রাম্প প্রশাসনের এবং তাদেরকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন, হত্যাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে এক প্রশ্নের জবাবে এই গোয়েন্দা প্রধান বলেন যে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড এবং নির্যাতন দুর্ভাগ্যজনক। এ নিয়ে যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন উদ্বিগ্ন। দেখুন, তিনি কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর কথা বললেন, কিন্তু মুসলমান সম্প্রদায়ের কথা বললেন না। অথচ আপনারা জানেন যে জো বাইডেনের প্রশাসনের সময়কালে, ক্ষমতাকালীন সেই অবস্থায় অনেকবার কিন্তু ভারতকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে মুসলিম নিপীড়ন হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্টভাবে নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে জো বাইডেন প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসে ভারত এ যে মুসলিম নিপীড়ন হচ্ছে সেটাকে কিন্তু তুলে ধরেননি। এখন গোয়েন্দা প্রধান এসে যেটি বললেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে এটা বন্ধ করতে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এখন এই তুলসী গ্যাবার্ড তাহলে কোন দিকে ইঙ্গিত করছেন? বাংলাদেশের দিকেই তো ইঙ্গিত করছেন। এসব নিয়ে তিনি আরো অনেকগুলো কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা সামনের দিকে আরো গতিশীল হবে। কিন্তু বিষয় হচ্ছে যে এরই মধ্যে বাংলাদেশে নানা ধরনের নির্যাতন, নিপীড়নের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি। এতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উদ্বেগ জানাচ্ছে বলে জানিয়েছেন এই তুলসী গ্যাবার্ড এবং তিনি এনডিটিভিকে ইন্টারভিউ দিয়ে এই কথাটি বলেছেন। এটি হলো একটা প্রেক্ষাপট। তুলসী গ্যাবার্ড আরো যে কথাগুলো বলেছেন সেগুলো বিশ্বব্যাপী আসলে ইসলাম ফোবিয়াকেই উস্কে দিচ্ছে। তিনি ইসলামিক খিলাফতের আদর্শ সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন যে কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায় তা অবশ্যই আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত। তুলসী গ্যাবার্ডের মতে ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফতের শাসন প্রতিষ্ঠা। তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্যদের ক্ষেত্রে এটা স্পষ্টত অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। প্রিয় দর্শক, এখন তিনি আরেকটি কথা বলেছেন যে এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের ইতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প। দেখুন, আমি আগেই বললাম যে এর মধ্য দিয়ে তুলসী গ্যাবার্ড ইসলাম ফোবিয়াকে উস্কে দিলেন। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম পন্থার সঙ্গে উগ্রবাদীদের যুক্ত করলেন। ইসলামী রাজনীতি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নতুন বয়ান সামনে আনলেন। আইসিস, আল কায়দা সহ বিশ্বব্যাপী যে চরমপন্থী সংগঠনগুলো আছে তাদের পেছনে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্রই এখন ইসলাম ফোবিয়ার নতুন বয়ান উপস্থাপন করলো ভারতের একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে। এটা অবশ্যই উদ্বেগের। এর মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যেমন যুক্ত রয়েছে, একইভাবে বৈশ্বিক একটা দৃষ্টিভঙ্গিও উপস্থাপিত হলো তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, এখন দেখুন, ইসলাম পালনকারী কোনো ব্যক্তি আর একজন উগ্রপন্থার সমর্থক এক কি হতে পারেন? এটা কি এক পর্যায়ের? যিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাকে কি উগ্রবাদী হিসেবে চিহ্নিত করা যায়? ধরুন বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আবার জাতীয়তাবাদী দলগুলো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, মধ্যমপন্থী দলগুলো দেশপ্রেমের কথা বলে, ইসলামী রাজনীতি যারা করেন তারা বলেন যে ইসলামী রাষ্ট্র গড়ে তুলবেন। কোন কাঠামোর মধ্যে? যে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্যেই। কিন্তু আপনি গণতান্ত্রিক কোন সংগঠনকে কি বলতে পারেন যে এরা বৈশ্বিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত? একজন ধর্মপ্রাণ মুসলমানের পিঠে কি আপনি তকমা এঁটে দিতে পারবেন যে তিনি উগ্রবাদী সন্ত্রাসী? সুতরাং তুলসী গ্যাবার্ডের যে বয়ান সেখানে কিন্তু স্পষ্ট এক করে ফেলা হয়েছে। এখন সেই বয়ানটা যদি তুলসী গ্যাবার্ড বাংলাদেশের উপর চাপিয়ে দেন, যদিও এখানে তিনি স্পষ্ট করেননি, কিছুটা কৌশলগত অবস্থান নিয়ে কথা বলেছেন। তিনি ধর্মীয় সংখ্যালঘুদের উপর বাংলাদেশে নিপীড়ন হচ্ছে এরকম বলেছেন এবং এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ট্রাম্প প্রশাসন ঠিকই, কিন্তু
ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসবাদ দমন করার জন্য ট্রাম্প প্রশাসনের যে নানা ধরনের প্রচেষ্টা আছে সেই বিষয়টিকেও আবার সামনে এনেছেন। এখন ধরুন আমি বলছি যে তুরস্কের কথা। তুরস্কে ইসলামপন্থী রাজনৈতিক দল যেমন রয়েছে, বামপন্থী দল রয়েছে, মধ্যমপন্থী দলও আছে। সেখানে ইসলামপন্থী বা ইসলাম সমর্থিত একে পার্টি ক্ষমতায় আছে। এখন যদি এই একে পার্টির সঙ্গে আল কায়দা, আইসিসের সম্পর্কের বয়ান জাতির সামনে বা বিশ্বের সামনে উপস্থাপন করে ট্রাম্প প্রশাসন, তাহলে সেটা নিঃসন্দেহে হাস্যকর হবে। আপনারা জানেন যে বৈশ্বিকভাবে যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায় তারাই কিন্তু ইসলামের গায়ে সন্ত্রাসবাদ তকমা দেয়, অথবা যারা ইসলামী চেতনা বা ইসলামী আদর্শকে বাস্তবায়নের পথে একটা অন্তরায় তৈরি করতে চায় তারা এই বয়ানটা হাজির করেন। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সন্ত্রাসবাদ সেটা যে কোনো ধর্মের নামে হতে পারে। এখন দেখুন সন্ত্রাসবাদ তো অন্যান্য ধর্মের ব্যক্তিরাও করছে, কিন্তু তাদের গায়ে এই তকমা কেন সেটা দেওয়া হচ্ছে না? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে যে জাতিগোষ্ঠী বা ধর্মের মানুষ আছে যে কোনো ধর্মের ভেতর থেকে চরমপন্থার উদ্ভব হতে পারে, কিন্তু কেবলমাত্র যদি মুসলমানদের উপরই এই অভিযোগ দেওয়া হয় যে তারা চরমপন্থার পথ অনুসরণ করছে, তাহলে সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত হবে। প্রিয় দর্শক, আমরা ভারতে যে মুসলিম নিপীড়ন দেখছি এবং সেখানে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ, সেটাও তো এক ধরনের সন্ত্রাসবাদ। আবার আল কায়দা, আইসিস সারা বিশ্বে তারা ইসলাম প্রতিষ্ঠার নামে যে গণহত্যা চালাচ্ছে, মানুষ নির্মূল করছে, সেটাও পরিত্যাজ্য বা অগ্রহণযোগ্য। সুতরাং এইখানে মার্কিন প্রশাসন যদি উগ্র সন্ত্রাসবাদ বা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নিধনের নামে ইসলাম ফোবিয়াকে উস্কে দেয় এবং ইসলাম পন্থাকে নিন্দা করে, তাহলে এটা ভুল পলিসি হবে বলেই বিশ্লেষকরা মন্তব্য করছেন। প্রিয় দর্শক, আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয়, সেটা পাশ হয়েছে, তিনি এখন ফর্মালি সেটা। শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি, যেগুলোর নাম জানি না, 17-18টা আছে এরকম, সিআইএর কথা জানি, এফবিআই এর কথা জানি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয়। সো এটা একটা বিরাট পজিশন, এবং শুধু সেটা না, তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু, তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী। আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ড সেরকম। আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে। সো এই তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল, তিনি ঠিক কী করেন, কি বলেন, বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন, অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। শুধু সেটা না, তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল, এদিকে রাজনাথ সিং, এদের সাথেও বৈঠক করেছেন, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসাবে ছিল। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত, বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই। বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে। তার কাছে প্রশ্নকর্তা জানতে চেয়েছেন, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? তুলসী বলেন, হ্যাঁ, আমরা অবশ্যই উদ্বিগ্ন। উদ্বিগ্নটা ব্র্যাকেটে। দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা।
সেই সাথে মিস গাবার্ড যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে। তুলসী গাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা। এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং তারা অত্যন্ত সহিংস সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ড। তিনি বলছেন, এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকারে অবিচল। এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণনা বিশ্বের উন্নত প্রয়োগ করতে না পারে, সেটা ট্রাম্প প্রশাসন দেখবে। এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন, এবং তিনি ডোভাল এবং রাজনাথ সিংয়ের সাথে যখন বৈঠক করেছেন, সেখানেও বিবিসি বাংলা বলছে, সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসাবে ছিল। থাকতেই পারে, তিনি আনুন না আনুন, ভারতের দিক থেকে এটা আনা হবে, ইটস ফর শিওর। আচ্ছা, কেউ বলতে পারেন এটাকে আসলে দুরকমভাবে দেখা যায়। সেটা হচ্ছে, তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে, তাকে আসলে কথা বলতে হতো, তাই এটাকে খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার কিছু নাই। এবং আমাদের ডক্টর ইউনূস সরকার আমেরিকানদের সাথে এনগেজ করছেন। তিনি ইলন মাস্ককে, স্টারলিংকের ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে ডেকে আনছেন। ইলন মাস্ক সম্পর্কে আমরা জানি, হি ইজ ভেরি পাওয়ারফুল ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হিল ম্যানেজ এভরিথিং। এছাড়াও তার নিশ্চয়ই আরও অনেক যোগাযোগ আছে, যোগাযোগ করছেন, এটা একটা দিক। আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী গাবার্ড এভাবে কথা বলেছেন, উই শুড বি ফ্রাইটেন্ড, কারণ এটা ফর শিওর যে আমেরিকা, অন্তত ট্রাম্পের কথা বলছি, তিনি ইসলামোফোব মানুষ, সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য হবে। আসলে আমরা কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত। আমি সিরিয়াসলি বিশ্বাস করি তুলসী গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে। তিনি হিন্দুত্ববাদী, আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডকে বলছি, এবং তিনি ইসকনের অ্যাক্টিভ সদস্য। তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে, সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আরএসএসের। তার বিয়েতে আরএসএস গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, মোদির সাথে ঝাড়ু দিতে এসছেন। মোদি যখন আমেরিকায় গেলেন, তিনি তার ইন্টারভিউতে বলছেন, জাস্ট শপথ নিয়ে তিনি মোদির সাথে দেখা করতে গেছেন, এই কয়েকদিন আগের কথা। সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে। নট অনলি দ্যাট, ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন, ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন। এফবিআইয়ের প্রেসিডেন্ট যিনি হয়েছেন ক্যাশ প্যাটেল, নট অনলি দ্যাট, সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন, তিনি এখনও ফাইনালাইজড হননি, কারণ সেনেট হিয়ারিং শেষ হয়নি, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সো হতে পারে, এবং তার কিছুটা আলামত তো আমরা দেখেছি নির্বাচনের সময়। ট্রাম্প, আমেরিকান নির্বাচনের কথা বলছি, ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্টেটাস দিয়েছেন। এখন খেয়াল করব, আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দেয়, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা। মোদি যখন আমেরিকাতে গেলেন, তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন, এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদির সাথে একসাথে কাজ করতে চান। ইসলামী সন্ত্রাসবাদ, মানে তারা সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বুঝবেন, এটাই নিয়ম। হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে, এটার প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন। এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না। আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দেই, একটা ঘটনা। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন দিল্লি সফর করছিলেন, ভারত সফর করছিলেন, তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে, সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে। একটা টু শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি, কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল, হিন্দুরা মার দিচ্ছিল মূলত। সো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি, তার অ্যাটিটিউড কি। এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধ থেকে দূরে থাকবেন, ট্রাম্প অনেক কিছু থেকে, আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অ্যামেচারিশ খোয়াব দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবী শান্তির জায়গা হয়ে যাবে। ইয়েমেনে হামলা শুরু করেছেন তিনি, গাজা বাইডেনের সমালোচনা করতে পারেন, কি করবেন, কিন্তু গাজা উনি দখলই করে নিতে চান। সো এই লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি। এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্যে দেখেছি, এবং গতকালের বক্তব্য থেকেও
তুলসী গাবার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে আছে, ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটছে। ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পর থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল। বাংলাদেশে মূলত ইসলামী ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতা নিয়েছে এবং ডক্টর ইউনূস তাদের হয়ে এই সরকারে বসেছেন। এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে, এবং আমি বহু সময় বলেছি এগুলো পরিকল্পিত, এবং এগুলোতে যারা মাঠে নামছেন তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছেন। আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ আসি, বহুবার বলেছি, আবার একটু যোগ করি। ডক্টর ইউনূসের পতনের পর বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় কলেমা লেখা কালো পতাকা, দায়েশের পতাকা দেখা যাচ্ছিল। বিরাট পতাকা নিয়ে আমাদের কলেজ স্টুডেন্টরা মিছিল করেছে, দেখেছি, এবং এই মেসেজ গেছে তাদের কাছে। এরপর মাজার ভাঙা শুরু হলো, সেই মাজার এখনো ভাঙছে। দুদিন আগে একটা মাজার ভেঙেছে যেটার সংখ্যা এখন 90 ছাড়িয়ে গেছে। কোনো রকম কোনো পদক্ষেপ সরকারের নাই। এবং ইসলামী মৌলবাদ যখন মাথা চাড়া দেয় যে এই গ্রুপটা ইসলামী এই ধরনের মৌলবাদী সন্ত্রাসবাদী আচরণ করে, তারা মাজার ভাঙার ট্রেডিশন 150-200 বছর থেকেই আছে। সো এটা ইসলামী মৌলবাদ হিসেবে চালানো যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নারীদের প্রতি অ্যাটিটিউড। কি হচ্ছে? নারীদের বাধা, নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেতারা না অভিনেত্রীরা তারা দোকান উদ্বোধন করতে পারবেন না, নারীকে ওড়না পড়তে শিখিয়ে দেওয়া হবে, এবং যিনি পড়াতে শেখাবেন তার কিছু আসে যায় না, এবং মব গিয়ে থানায় সরকারকে যাতা করে আসবে, সরকারের কিছু আসবে যাবে না। এমনকি যে নারী ঘটনার শিকার হয়েছে তাকে মামলা প্রত্যাহার করতে হবে। নারী স্মোক করতে পারবেন না, তাকে পেটানো হবে। বেশ কয়েকটা জায়গায়, লক্ষ্মীপুরেরটা নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি বলে আলোচনা হয়েছে, বেশ কয়েকটা জায়গায় রমজানে রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। নানা রকম ঘটনা কিন্তু ঘটছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব শোরগোল হলে দু একটা জায়গায় হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। বইমেলা তসলিমা নাসরিনের বই যখন বিক্রি করা বন্ধ করে দিল, যে বইটা নিষিদ্ধ ছিল না, মব তৈরি হলো, এটার ইন্টারপ্রিটেশন সেটা। স্যানিটারি ন্যাপকিনের দোকান থাকা যাবে না, ওটাকে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই যাবতীয় সব কিছু আসলে ওই ধরনের অ্যাটিটিউড দেয়। নট অনলি দ্যাট, কিছু কিছু ধর্মগুরু একে তাকে নাস্তিক মুরতাদ বলে কতল করার আহ্বান জানাচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে। এরকম বেশ কয়েকজন খুবই সিগনিফিক্যান্ট মানুষ আছেন, কোনো পদক্ষেপ নেই। সুতরাং এই সব কিছুকে আমরা যদি একত্র করি, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ, ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে না, দিয়েছে। এই ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করা খুব কঠিন কিছু না। আমরা এই ঝুঁকিটাতে আছি আসলে, এবং এই লাইনে এই ঘটনা ঘটতে থাকবে, এবং আমাদের অথর্ব সরকার এই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না। একটা দেশে ঘটনা ঘটতে পারে এবং ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সরকার এই মেসেজ আসলে দিতে পারে যে তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা এটাকে টলারেট করছেন না। এবং এই ব্যবস্থা নেওয়ার ফলে যেটা দাঁড়ায় যে পরবর্তী ঘটনাগুলো ঘটার সুযোগ আসলে আর হয় না। কিন্তু আমি দেখছি আমরা ঠিক ওই পথে এগিয়ে যাচ্ছি, এবং ভারতের হাতে যথেষ্ট ডেটা ইনফরমেশন আমরা তুলে দিচ্ছি। নট অনলি দ্যাট, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে লিবারেল অবস্থান যাদের আছে, প্রথম আলো, ডেইলি স্টার টার্গেটে পরিণত হয়েছে। এগুলো সিম্বল, এগুলোকেও তারা ব্যবহার করবে তাদের মতো করে। সো দিনের শেষে যা দাঁড়াচ্ছে সেটা হলো এই, বাংলাদেশে ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। আর যে খেলাফতের কথা বলছেন সেটা তো আছেই। খেলাফতের কথা যখন বলেন আপনি, তখন হিজবুত তাহরীরের মতো প্রতিষ্ঠান কিছুদিন আগে এই সরকারের যাবতীয় এজেন্সি থেকে সরিয়ে হাজার হাজার লোক মিছিল করতে পেরেছিল। পরে আপনি ছত্রভঙ্গ করেন, কিন্তু তাদের কর্মসূচি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের কাজ করছে। 32 নম্বর ভাঙা হচ্ছে, সেখানেও কলেমা লেখা পতাকা। এই যাবতীয় সব কিছু যদি একত্র করা যায়, এটা আমাদের জন্য ভীতি তৈরি করতে পারে। আমি সরকারকে সতর্ক হতে বলবো। আমরা রিয়াল বিপদে আছি আমি মনে করি, যদি আমরা ঠিকমতো এটা হ্যান্ডেল করতে না পারি। অনেক বেশি ভয় পেতে হবে না, এখনই অনেক বেশি ভয় পেতে হবে না, কিন্তু ভারত তার জায়গা থেকে তার প্রভাব ব্যবহার করে যে কোনো কিছু করার চেষ্টা করবে, সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কিন্তু আমাদের সরকারকে আমরা সেই মাত্রায় সতর্ক দেখছি না, সেটা হলো বড় বিপদের জায়গা। তুলসী গাবার্ডদের মতো মানুষের কাছ থেকে, মানে তার দিক থেকে আসা বিপদ সম্পর্কে সচেতন থাকতে হবে, সেই বিপদকে ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে হবে। সেটা না হলে আসলে ঝামেলা আছে। সুতরাং তার এই বক্তব্যকে অনেক বেশি ভীত হওয়ার মতো কিছু মনে করি না, আবার এটাকে তড়ি মেরে উড়িয়ে দেব এটাও মনে করার কিছু নেই। শি ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড উনি হিন্দুত্ববাদী, এটা মনে রাখতে হবে। দর্শক দুটি আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে কি হচ্ছে মানে ভিতরে ভিতরে। কারণ আমরা মনে করছিলাম জাতিসংঘের মহাসচিব আসছে,
আসার পর হয়তো বা বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হবে, কিন্তু ভারতের বংশভুক্ত যে তুলসী গাবার্ড ভারতের নিরাপত্তার প্রধান, সে বাংলাদেশ নিয়ে সবসময় ষড়যন্ত্র করবেই। কারণ সে না চাইলেও ভারতের যে সমস্ত গোয়েন্দারা রয়েছেন, বিশেষ করে নরেন্দ্র মোদী RSSরা, তারা সবসময় বাংলাদেশ নিয়ে তাদেরকে মিথ্যা তথ্য জানাবে। আর সেই মিথ্যা তথ্যের ভিত্তি হচ্ছে তুলসী গাবার্ডের এমন মন্তব্য। প্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশের বর্তমান সরকার সকল ষড়যন্ত্রই, যত ভারতের ষড়যন্ত্র হোক, আমেরিকার ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্র সঠিকভাবে মোকাবেলা করতে পারবে, কারণ তাদের সাথে জনগণ রয়েছে, বিশ্ব রয়েছে।